তো এবারে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে। আপনারা জানেন যে আপনাদের সিলেবাসে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন। তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে খুব ভালো করে জানতে হবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু কনসেপ্ট আপনাদের সঙ্গে তুলে ধরব। তারপর কিছু ওয়ানলাইনার কোয়েশ্চন, বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ওয়ানলাইনার কোয়েশ্চন, প্রশ্ন এবং উত্তর, এইগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে বিদ্যাসাগর একটা বাণী দিয়ে স্টার্ট করি, কারণ পরীক্ষায় আসতে পারে যে এই বাণীটা কে বলেছিলেন, তখন আপনাদের কিন্তু এই বাণীগুলা জানতে হবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। এই কথাটা বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? তিনি একদিকে যেমন সাহিত্যিক ছিলেন, অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন এবং অন্যদিকে সমাজ সংস্কারক ছিলেন। তো তার সাহিত্যে নিদর্শন কী কী রয়েছে, শিক্ষাবিদ হিসাবে তার নিদর্শন কী কী রয়েছে এবং সমাজ সংস্কারক হিসাবে তার কী কী নিদর্শন রয়েছে, এগুলো আমরা একটু দেখে নেব। তাকে করুণার সাগরও বলা হয় ঈশ্বরচন্দ্রকে। তারপর যদি আমরা দেখি, শুরুটা যদি করি তার জন্ম দিয়ে, তাহলে 26শে সেপ্টেম্বর 1820 ইংরেজির 26 সেপ্টেম্বর তিনি মেদিনীপুর জেলার, তখন সেটা হুগলি জেলায় অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে সেটা মেদিনীপুর হয়েছে, তখনকার হুগলি জেলায় বীরসিংহ গ্রামে এক রাঢ়ী ব্রাহ্মণ পরিবারে আজকের দিনে জন্মগ্রহণ। আজকের দিনে বলতে 26শে সেপ্টেম্বর তারিখে ওনার জন্মগ্রহণ হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। আগে তার সম্পূর্ণ নামটা ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবারে আমরা যদি দেখি তার আরও কিছু বাণী যদি আমরা দেখার চেষ্টা করি। আমি দেশাচারের দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব। লোকের বা কুটুম্বের ভরে কদাচ সংকুচিত হইব না। তিনি বলেছেন যে আমি এই দেশাচারের কোনো দাস নই, দেশাচারের কোনো চাকর নই, নিজের বা সমাজের মঙ্গলের জন্য আমার যাহা উচিত বা যাহা আবশ্যক আমার মনে হইবে আমি তাহাই করিব। লোকের বা কুটুম্বের কি ভাবলো এই নিয়ে আমি কখনো সংকুচিত হইব না। এটা তার একটা বিখ্যাত উক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এবার আমরা যাই একদম যে তার কনসেপ্টে। 26শে সেপ্টেম্বর 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্মগ্রহণ হয়। তার পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। তার পারিবারিক উপাধি ছিল কি? বন্দ্যোপাধ্যায়। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক একটা পয়েন্ট আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন, এইগুলা কিন্তু আপনাদের কাজে আসবে ভাই। ক্লিয়ার? এইগুলো আপনাদের কাজে আসবে। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বলি বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় করি, তিনি স্বাক্ষর করতেন, তিনি যে সিগনেচার মারতেন এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র শর্মা তিনি লিখতেন। বিদ্যাসাগর উপাধি দেয় সংস্কৃত কলেজ 1839 সালে 19 বছর বয়সে। তিনি বিদ্যাসাগর উপাধিটা লাভ করেছিলেন 19 বছর বয়সে। কখন লাভ করেছিলেন? 1839 সালে। এটা একটা সংস্কৃত কলেজ থেকে ওনাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। আমরা যদি বলি বাংলা সাহিত্যে যে গদ্য রয়েছে, গদ্যের জনককে যদি আমরা বলি, বাংলা সাহিত্যে গদ্যের জনককে, তো বাংলা সাহিত্যে গদ্যের জনকও হচ্ছেন কিন্তু আমাদের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আমরা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেব। তারপর হচ্ছে বাংলা গদ্যে যদি জ্যোতি বা বিরাম চিহ্ন প্রবর্তন করেন, কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে আমরা যে দাড়ি, কমা, সেমিকোলন, এইগুলা যে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন আমরা যে ব্যবহার করি, এইগুলা প্রথম শুরু কে করেছিলেন বা প্রবর্তন কে করেছিলেন? এটা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার। বিদ্যাসাগর রচিত যে ব্যাকরণ গ্রন্থ, তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন যেটা হচ্ছে ব্যাকরণ। গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী। অনেকগুলো পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে একবার করে আপনারা রিভাইজ করবেন, আপনাদের কাজে আসবে। বিদ্যাসাগরের লেখা যে গ্রন্থ যেটা ক্লাসিক মর্যাদা পেয়েছিল, সেটা হচ্ছে বর্ণ পরিচয়।
সেটা কখন পেয়েছিল? 1855 খ্রিস্টাব্দে বা 55 খ্রিস্টাব্দে। তারপর আমরা তার এই বেতাল পঞ্চবিংশতি তার একটা গ্রন্থ, যেটা হচ্ছে তার প্রথম প্রকাশিত গ্রন্থ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমরা সিলেবাসে ডিসকাস করেছিলাম যে তার প্রকাশকাল সম্বন্ধে জানতে হবে, বিভিন্ন গ্রন্থ সম্বন্ধে জানতে হবে। তো তার বেতাল পঞ্চবিংশতি এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ, যেটা প্রকাশকাল বা প্রকাশের সময় হচ্ছে 1847 সালে। বিদ্যাসাগর প্রথম সার্থক বিরাম চিহ্নের প্রয়োগ করেছিলেন এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। আগে আমরা আপনাদের বলেছিলাম যে বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্নের যে প্রয়োগ বা প্রবর্তন বা শুরুয়াত বা স্টার্টিং করেছিলেন, কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর তিনি এটা কোথায় প্রথম প্রয়োগ করেছিলেন? তিনি প্রয়োগ করেছিলেন প্রথম বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে 1847 সালে। বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী যদি গ্রন্থ আমরা কিছু বলে থাকি, তাহলে সেটা হবে বেতাল পঞ্চবিংশতি। এটা একটা কাহিনীর উপর ভিত্তি করে এই গ্রন্থটা রচিত হয়েছিল। যদি বলা হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থটা কি এবং সেটা কিসের উপর ভিত্তি করে বা তার মূল বৈশিষ্ট্য কি যদি আমরা বলি, তাহলে সেটা তার মূল বৈশিষ্ট্য হবে যে এটা একটা কাহিনীধর্মী গ্রন্থ বা এটার মধ্যে একটা বিশেষ কাহিনী রয়েছে। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা বিদ্যাসাগরের দেখি, বিদ্যাসাগর রচিত প্রথম মৌলিক গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। তো প্রভাবতী সম্ভাষণ নামে তিনি একটা প্রথম মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। বিদ্যাসাগর ফোর্টুলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন। আমরা ফোর্টুলিয়াম কলেজ নিয়ে আমরা আলাদা আলোচনা করব, তখন আপনারা দেখবেন যে ফোর্টুলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত বা আমরা বর্তমানে যেটাকে এইচওডি বলি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেটা 1841 সালের 29শে ডিসেম্বর। সালগুলো মনে রাখা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে, তাই আপনারা একটু মনে রাখবেন, কারণ এছাড়া তো রক্ষা নেই ভাই। বিদ্যাসাগরের যদি আমরা হাস্য রসাত্মক বা ব্যঙ্গ রচনা যদি বলি, অর্থাৎ হাস্য রসাত্মক বা ব্যঙ্গ রচনা যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি অতি অল্প হইল আবার অতি অল্প হইল, একটা রচনা তিনি লিখেছিলেন। সেটা হচ্ছে হাস্য রসাত্মক রচনা বা ব্যঙ্গ রচনা যদি বলি, এটা হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল। তো আগেই আমরা বলেছি যে বিদ্যাসাগর মূলত ছিলেন একজন সমাজ সংস্কারক, একজন লেখক এবং অন্যদিকে একজন শিক্ষাবিদ। তিনি এই সমাজ সংস্কারের দিক দিয়ে তিনি যে কাজটা করেছিলেন সেটা তিনি করেছিলেন বিধবা বিবাহ প্রচলন করেছিলেন বা বিধবা বিবাহ তিনি আন্দোলন করেছিলেন, যেটা হচ্ছে একটা সমাজ সংস্কারকের একটা জ্যান্ত উদাহরণ। তিনি এই বিধবা বিবাহ আইনে পরিণত করেন 26শে জুলাই 1856 সালে। এই সময় কার রাজত্বকাল ছিল বা কার শাসনকাল ছিল? এটা হচ্ছে লর্ড ডালহৌসির শাসনকালে। লর্ড ডালহৌসি তখনকার রাজা ছিলেন আমরা বলতে পারি, বা তিনি শাসন করতেন। তখন তিনি এই বিধবা বিবাহ সেটাকে আইনে পরিণত করেছিলেন 26শে জুলাই। এটা তার একটা সমাজ সংস্কারকের একটা উদাহরণ। বিদ্যাসাগর একটা আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন। আত্মজীবনী মানে বুঝিত, মানে নিজের সম্বন্ধে কিছু লেখা। তিনি নিজের সম্বন্ধে লিখেছিলেন তার একটা আত্মজীবনী, যেটার নাম ছিল আত্মচরিত। তিনি শিশুদেরকে নিয়ে অনেক রচনা লিখেছিলেন। তো শিশুদেরকে নিয়ে তিনি যে রচনা লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বুধোদয় এবং বর্ণপরিচয়। যে বর্ণপরিচয়টা আমরা এখনও কিন্তু শিশুদেরকে পাঠ করাই, বুধোদয় সেটা আমরা দেখবেন এই বর্ণপরিচয় বইটা কিন্তু ঈশ্বরচন্দ্র এখনও কিন্তু আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দেই। শেক্সপিয়ারের কমেডি অফ এরর অবলম্বনে তিনি রচনা করেছিলেন ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস ওনার একটা বিখ্যাত গ্রন্থ, তিনি সেটা রচনা করেছিলেন কার অবলম্বনে? শেক্সপিয়ারে একটি রচনা লিখেছিলেন যার নাম হচ্ছে কমেডি অফ এরর্স। এটাকে অনুসরণ করে বা এটাকে অবলম্বন করে তিনি ভ্রান্তিবিলাস রচনা করেছিলেন। আমরা যে পত্রিকা যে দেখেছিলাম, আমাদের কিন্তু পত্রিকাও রয়েছে। বিদ্যাসাগর যেটা পত্রিকা সম্পাদিত করেছিলেন তার নাম হচ্ছে সর্বশুভকরী। শকুন্তলা কার লেখা যদি বলি, তাহলে সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা গ্রন্থ হচ্ছে শকুন্তলা। তিনি এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অভিনয় দেখতে এসে
জুতো ছিঁড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? দীনবন্ধু মিত্রের যখন তিনি নীলদর্পণ নাটকটা অভিনয় দেখতে এসে জুতা ছিঁড়ে মারা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর আমরা কিছু প্রশ্ন উত্তর যদি দেখি বা শর্টকাটে যদি আমরা যে জিনিসগুলো দেখলাম এগুলো যদি আমরা আলোচনা করার চেষ্টা করি, খুব শর্টকাটে আমরা একবার রিভিশন হিসেবে যদি দেই, দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে। বাংলা ভাষায় প্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা একটু আগে দেখেছি দাড়ি কমা এগুলো তিনি আলোচনা করেছিলেন বা প্রচলন করেছিলেন। এটা করেছিলেন তিনি। বিরাম চিহ্নের প্রবর্তন বা শুরু করেছিলেন 1847 সালে। ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন সংস্কৃত কলেজ থেকে তিনি প্রাপ্ত করেন। বাংলা গদ্যের জনক কাকে বলা হয় যদি বলি, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রভাবতী সম্ভাবনটা কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি বিখ্যাত রচনা করেছিলেন যে প্রভাবতীর সম্ভাষণ। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত প্রথম গদ্য সাহিত্য বলতে পারি, সেটা হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি। আমরা একটু আগে আপনাদের দেখিয়েছিলাম বেতাল পঞ্চবিংশতি হচ্ছে তার প্রথম প্রকাশিত একটা গ্রন্থ। ক্লিয়ার? যেটা 1847 সালে হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছিলেন প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগরের কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছিল? যেটা বর্ণ পরিচয়, যেটা বলেছিলাম যে এখনও কিন্তু আমরা শিশুদের হাতে তুলে দেই। এই হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখে নিন শকুন্তলা অনুবাদ গ্রন্থ। শকুন্তলা একটা গ্রন্থ, সেটা তিনি অনুবাদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে করা হয়েছিল। বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বা কাহিনীধর্মী গ্রন্থ বা গল্পধর্মী যদি কোনো বই হয় সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। সেটা গল্প বা কাহিনীর আধারে রচিত, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি বা বিদ্যাসাগরের প্রথম কাব্যগ্রন্থের একটা মৌলিক বৈশিষ্ট্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাসটা হচ্ছে একটা অনুবাদ গ্রন্থ, সেটা শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের অনুবাদ করা। বিধবা বিবাহ আইন পাশ করা হয় 1856 সালে লর্ড ডালহৌসির রাজত্বকালে। বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত। বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাথা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, যেটা আমরা একটু আগে দেখলাম। এবার বেশ কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা দেখে নেব, তারপর আরও কিছু ডাটা আমরা শেয়ার করব। সেটার জন্ম আমরা দেখেছিলাম একদম ক্লিয়ার, এখানে দেওয়া আছে দেখি 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। যদি বাংলায় বলা হয় তাহলে বলবো 1227 বঙ্গাব্দের 12 আশ্বিন মঙ্গলবার দিন ছিল, ওই দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কোন গ্রামে? বর্তমানে যেটা পশ্চিম মেদিনীপুর বলা হয় কলিকাতার, সেই পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতামহ, তার পিতামহের নাম ছিল রমজয় তর্কভূষণ। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী। মায়ের নাম বাবার নাম হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, সেটা তেমন ইম্পর্টেন্ট না, তবুও জেনে রাখা ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? আগে বলেছিলাম যে ঈশ্বরচন্দ্রের যে পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়, তাই ওনার যে নাম ছিল সেটা ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি স্বাক্ষর করতেন বা সিগনেচার করতেন সবসময় ঈশ্বরচন্দ্র শর্মা নামে। বিদ্যাসাগর কলিকাতায় আসেন কবে? 1828 সালে তিনি কলকাতায় আসেন। বিদ্যাসাগর কলকাতার কোথায় আশ্রয় নিয়েছিলেন? জগদ্দুর্লভ সিংহ এর পরিবার, একটি পরিবার ছিল, পরিবারের মালিকের নাম ছিল জগদ্দুর্লভ সিংহ, তার পরিবারে তিনি আশ্রয় নিয়েছিলেন কলকাতায় এসে। তিনি সংস্কৃত কলেজে কবে ভর্তি হন এবং কত খ্রিস্টাব্দে? তিনি 1829 খ্রিস্টাব্দে ভর্তি হয়েছিলেন ব্যাকরণের 3য় শ্রেণীতে। তারপর বিদ্যাসাগর সংস্কৃত কলেজে ইংরেজি শ্রেণীতে ভর্তি হন 1830 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের যে বিবাহ করেছিলেন সেটা করেছিলেন 1834 খ্রিস্টাব্দে। তার যে স্ত্রীর নাম ছিল, কার সঙ্গে বিবাহ হয়েছিল যদি বলি সেটা হবে দীনময়ী দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল।
বিদ্যাসাগরের কবে ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করে, অর্থাৎ আইন বিষয়ে তিনি কবে পড়াশোনা করেছিলেন? 1840 এবং 41 খ্রিস্টাব্দে তিনি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন বা ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করেছিলেন। ঈশ্বরচন্দ্র হিন্দু ল কমিটির পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষাটা কবে দিয়েছিলেন? 1839 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল। এইগুলো আপনারা কপিতে নোট ডাউন করে নেবেন, না হলে সনগুলো কিন্তু মনে থাকবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধিটি লাভ করেন কবে? 1839 খ্রিস্টাব্দের 16 মে ল কমিটির কাছ থেকে তিনি যে শংসাপত্রটি পান, তার নামের সঙ্গে প্রথম বিদ্যাসাগর উপাধিটি যুক্ত হয়, যেটা সংস্কৃত কলেজে হয়েছিল। এই দেখুন কোন প্রতিষ্ঠানটা হচ্ছে সংস্কৃত কলেজ, এবং সেখানে পার্টিকুলার যদি দেখি তাহলে এই যে ল কমিটি, যেটা এই ল কমিটির কাছ থেকে তিনি যে প্রশংসাপত্রটি পান, সেখানে তিনি বিদ্যাসাগর উপাধিটি তার সঙ্গে যুক্ত হয়েছিল। এটা 1839 খ্রিস্টাব্দের 16 মে তারিখ ছিল। তার এই সংস্কৃত কলেজের তার শিক্ষাটা কবে সমাপ্ত হয়েছিল? 1841 খ্রিস্টাব্দে তার সেই শিক্ষাটা সমাপ্ত হয়েছিল। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান হয়েছিলেন। কবে হয়েছিলেন? 1841 খ্রিস্টাব্দের 29শে অক্টোবর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান, কিংবা আমরা যদি বলি এখনকার দিনে তো HOD মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছিলেন। বিদ্যাসাগর কতদিন পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে প্রদান হয়েছিলেন? 1846 খ্রিস্টাব্দের 5 এপ্রিল পর্যন্ত। তো তিনি কতদিন HOD ছিলেন? আপনারা এখান থেকে এটা মাইনাস করলে পেয়ে যাবেন। মোটামুটি 5 বছর তিনি এই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসাবে কাজ করেছিলেন। বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের ভার গ্রহণ করেছিলেন 1846 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। তারপর হচ্ছে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন কবে? তিনি সম্পাদকের তাকে পদ দেওয়া হয়েছিল, পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন 1847 খ্রিস্টাব্দের 16 জুলাই। কখন কোথা থেকে কি প্রশ্ন আসবে বলা যায় না, তাই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার প্রথম গ্রন্থ আমরা এইমাত্র দেখলাম, বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম একটা গ্রন্থ, রচিত যেটা গ্রন্থ। এই গ্রন্থটা তিনি কিসের অবলম্বনে রচনা করেছিলেন? হিন্দি একটা গ্রন্থ ছিল যেটা হচ্ছে বেতাল 25। সেই হিন্দি বেতাল 25 অবলম্বনে তিনি সেই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটা রচনা করেছিলেন। বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে হেড রাইটার বা কোষাধ্যক্ষ পদে ছিলেন। এটাও তিনি 1849 খ্রিস্টাব্দের 1 মার্চ তারিখে তিনি হেড রাইটার মানে বুঝতে পারছেন তো, প্রধান লেখক বা কোষাধ্যক্ষ পদে তিনি সংযুক্ত হয়েছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজের কাছ থেকে তিনি ইস্তফা দেন 1950 সালের 4 ফেব্রুয়ারি। সর্বশুভকরী পত্রিকা প্রকাশ করেন 1850 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। এই ধরনের বিভিন্ন প্রত্যেকটা দেখুন প্রশ্নগুলো রয়েছে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের সম্মুখে রয়েছে। আপনারা এটা একবার স্ক্রিনশট করে নিন, দেখে নেবেন, না হলে অনেক সময় যাচ্ছে। শুধু প্রশ্ন এবং উত্তরগুলো আমরা ডিসকাস করছি, আপনি এবার এটা স্ক্রিনশট করে নিন, পরবর্তী সময় দেখে নেবেন। আমি দেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। এই কথাটা বারবার তিনি বলেছেন। তারপর একদম শেষ আমরা দেখি উনি মৃত্যুবরণ কবে করেছিলেন? 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই, কিংবা বাংলা 1298 বঙ্গাব্দে 13 শ্রাবণ রাত্রি 2:18 তিনি মৃত্যুবরণ করেছিলেন। ওনার প্রয়াত হয়েছিল। তিনি তার মায়ের নামে একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, এটার নাম ছিল ভগবতী বিদ্যালয়। তার মার নাম ভগবতী দেখেছিলাম, তো তিনি তার মায়ের নামে একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন যার নাম হচ্ছে ভগবতী বিদ্যালয়। সেটা স্থাপন করেছিলেন এই বীরসিংহ গ্রামে। 1890 খ্রিস্টাব্দের 14 এপ্রিল তারিখে তিনি সেই ভগবতী বিদ্যালয়টা স্থাপন করেছিলেন। অনেক প্রশ্ন দেখতে পাচ্ছেন আমরা এখানে।
তার পরিবার সম্বন্ধে যদি জানি তাহলে তার 4 কন্যা এবং 1 পুত্র ছিল। হেমলতা, কুমুদিনী, বিনোদিনী, শরৎ কুমারী, তার 4টা মেয়ে ছিল এবং একটা পুত্র সন্তানের নাম ছিল নারায়ণ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর জেলার যে সদর মেদিনীপুর শহরে তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। বিদ্যাসাগর সেতু কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর উপরে সে বিদ্যাসাগর সেতু কিন্তু নির্মাণ হয়েছিল। তার পুত্রের নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা এইমাত্র দেখেছিলাম। তো নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছিল বিধবা ভবসুন্দরীর সাথে। 16 বছরের বিধবা একটা মেয়ে ছিল, ভবসুন্দরীর সাথে তার পুত্রের বিয়ে করেছিলেন 1870 খ্রিস্টাব্দে 11ই আগস্টে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। 29শে জুলাই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন এই বর্ণ পরিচয়ের আবিষ্কর্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার তার বিখ্যাত কিছু গ্রন্থ সম্বন্ধে আমরা একবার রিপিট করে দিই। বেতাল পঞ্চবিংশতি, সেটা তিনি হিন্দি ভাষার লেখক লল্লু লালের বেতাল 85 অবলম্বনে লিখেছিলেন 1848-এ। শকুন্তলা তিনি লিখেছিলেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে রচনা করেছিলেন 1854 সালে। সীতার বনবাস, এটাও তার অনুবাদমূলক রচনা, সেটা ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে লিখেছিলেন। ভ্রান্তিবিলাস আগে বলেছিলাম শেক্সপিয়ারের কমেডি অফ এরর অবলম্বনে লিখেছিলেন। বাংলার ইতিহাস অর্থাৎ মার্শনের হিস্ট্রি অফ বেঙ্গলের শেষে 9 অধ্যায় অবলম্বনে লিখেছিলেন বাংলার ইতিহাস। জীবনচরিত এবং বুদ্ধোদয়, সেটা চ্যাম্বার্সের বায়োগ্রাফি অবলম্বনে লিখেছিলেন। কথামালা ইবসের ফেবল অবলম্বনে তিনি এটা লিখেছিলেন। কথামালাটা তিনি কিসের অবলম্বনে লিখেছিলেন? ইস্পসের যে ফেবলস রয়েছে তার অবলম্বনে তিনি সেই কথামালাটাকে লিখেছিলেন। তার মৌলিক রচনা কী ছিল তার রচনা সম্বন্ধে জানতে হবে, পরীক্ষায় আসবে। প্রভাবতীর সম্ভাষণ, বিদ্যাসাগর চরিত্র, সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা না, এত দিব্য প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, এ বিষয়ে তিনি বিভিন্ন প্রস্তাব করেছেন। এটা তার মৌলিক রচনা। তার লঘু রসের যে বিতর্কমূলক রচনা বা হাস্য রসাত্মক যেগুলো রচনা, এগুলো হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল, তারপর ব্রজবিলাস, তারপর রত্ন পরীক্ষা, এগুলো তার লঘু রসের বিতর্কমূলক রচনা। তার সম্পাদিত গ্রন্থ কি কি? বিদ্যাসাগর কোন কোন গ্রন্থ সম্পাদনা করেছিলেন? রঘুবংশম, শিশুপাল, বোধম, পদম কুমার সম্ভবম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম। বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জ্যোতিচিহ্ন বা নিয়ম প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। বাংলা ভাষার প্রথম কাহিনীমূলক বা গল্পমূলক ধর্ম বেতাল পঞ্চবিংশতি, মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত নির্বাচন হয়েছিলেন 1841। আমি বারবার বলছি কারণ যাতে রিভাইজ হয়ে যায় এবং একটি ক্লাসে মনে থাকে অন্তত পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের। বিদ্যাসাগর মূলত ছিলেন সমাজ সংস্কারক, লেখক এবং শিক্ষাবিদ। তিনি যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এটা হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন। এটা আইনে পরিবর্তন হয়েছিল 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির শাসনকালে। ঠিক আছে। তারপর বাংলা ভাষায় প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ বিদ্যাসাগর চরিত। বিদ্যাসাগর চরিত যেটা তার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ। গদ্য সাহিত্যের সুখ গাথা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। বিদ্যাসাগরের ছদ্মনাম কদাচিৎ উপযুক্ত ভাই পোষ্য, কখনো কখনো তাকে ভাই পুষ্য বলে বলা হতো। কৃষ্ণলীলা অবলম্বনে লিখেছিলেন তিনি বাসুদেব চরিত, কিন্তু এটি মুদ্রিত হয়নি। তো এই দেখুন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে কোন গ্রন্থটা মুদ্রিত হয়নি, সেটা হচ্ছে বাসুদেব চরিত্র গ্রন্থটা মুদ্রিত হয়নি, সেটা তিনি কৃষ্ণলীলা অবলম্বনে লিখেছিলেন। ব্রজবিলাস কোন ছদ্মনামে প্রকাশিত হয়? সেটা কদাচিৎ উপযুক্ত ভাই পুষ্য, এটা তার ছদ্মনাম, আর এই ছদ্মনামে তিনি ব্রজবিলাস লিখেছিলেন।
রত্ন পরীক্ষা কোন ছদ্মনামে হয়? উপযুক্ত, ভাইপো, রহচরস্য। এখানে একটু হয়েছিল পরিবর্তন। তো রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সম্বন্ধে কি কথা বলেছিলেন সর্বশেষে আমরা দেখে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্চ শৃঙ্খলা জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন এবং সুসংগত করিয়া তাহাকে সহজ এবং কার্যকুশলতা দান করিয়াছেন। এই কথাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। সর্বশেষে 1857 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছিলেন। তো এই ছিল আমাদের আজকের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের পরীক্ষার উপর ডেডিকেটেড কোয়েশ্চন, যে এমসিকিউ প্রশ্ন যেগুলো আসবে তার উপর আধারিত করে, এবং যদি বড় প্রশ্ন আসে তো আপনারা কী ধরনের প্রশ্ন আসবে তার উপর ভিত্তি করে আপনারা এখান থেকেও জিনিসটা বানিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? তো পরবর্তীতে কোন টপিক নিয়ে ক্লাস করলে আপনাদের যথেষ্ট উপকারে আসবে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যদি সিলেবাস জানা না থাকে তো তার পূর্ববর্তী ক্লাসে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আপনারা চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিন, তখন সেখানে আপনারা এই সিলেবাসটা জানতে পারবেন এবং দেখতে পাবেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আমাদেরকে কী কী জিনিসগুলো পড়তে হবে। ক্লিয়ার? তো সম্পূর্ণ এক্সাম ডিডাক্টেড ক্লাসগুলো ছিল আপনাদের জন্য। তো পরবর্তী ক্লাস কী বিষয় নিয়ে আসবো বা কোন টপিক থেকে আসবে বা কোন সাহিত্যিক বা কোন গ্রামার থেকে আসবে সেটা আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আপনারা কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ক্লাস কন্ডাক্ট করব, খুব শিগগিরই আসবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।